আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্নমঞ্চে আলাপ চাইতায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনি একটু যদি আমাদের কাছে বলতে, আমরা তো চাই যে আপনারা একটু কথা বলেন মিডিয়ার সামনে। মায়ের কথা যখন বললেন, স্বাভাবিক দেশবাসীর কাছে তো একটাই বলবো, উনি দেশের নেত্রী, কাজেই দেশবাসীর কাছে অনুরোধ জানাবো সন্তান হিসেবে ওনার জন্য দোয়া করার জন্য। আজকে তো মেডিকেল বোর্ড বসবেন, সেটা আপনারা জানেন, আপনারা যাচ্ছেন। ধন্যবাদ। এখনো বিএনপি যেটুকু না, সেটা বিএনপির বেগম জিয়ার নামে। বেগম জিয়ার মৃত্যুর সাথে সাথে বাংলাদেশ থেকে কিন্তু বিএনপি নাই হয়ে যাবে। শেষ পর্যন্ত বেগম জিয়াকে নিয়ে যাওয়া হচ্ছে লন্ডনে। যদিও মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সাংবাদিকরা এই প্রশ্ন করলে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বললেন, মিডিয়া দেশটাকে কোথায় নিয়ে যাচ্ছে একমাত্র আল্লাহ জানেন, অনলি আল্লাহ নোজ। তার মানে তিনি বিষয়টিকে অস্বীকার করছেন, কিন্তু বিএনপির অফিসিয়াল পেজ থেকে তো এই ঘোষণা দেওয়া হয়েছে, তাই না? তার মানে এটাও সত্য যে এ যাত্রায় তারেক রহমান ফিরছেন না। এখন যদি এভাবে একটি প্রশ্ন তুলি যে বেগম জিয়া এবং তারেক রহমান আর দেশে ফিরতে পারবেন তো, তাহলে কি অন্যায় হবে? আসুন এই প্রশ্নটা নিয়েই বিস্তারিত আলোচনাটা করি এখন। সালের জুলাই সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতা দখলের পর থেকেই একথা বলে আসছি আমি যে ডক্টর ইউনূস এবং তার জুলাই সঙ্গীদের লক্ষ্য যদি হয় আওয়ামী লীগকে শেষ করে দেওয়া, মানে মাইনাস করে দেওয়া, তাহলে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, মানে একটা কিনলে আরেকটা ফ্রিতে পাবেন এর মতো বিএনপিকেও এ যাত্রায় তিনি শেষ করেই ছাড়বেন, কোনো ক্ষমা নেই। কারণ ১/১১ সময়ও তিনি এই একই উদ্দেশ্য নিয়ে এসেছিলেন বাংলাদেশে একটি রাজনৈতিক দল খোলার উদ্দেশ্যে। জুলাই সন্ত্রাস যখন তার সেই উদ্দেশ্য সফল করার দরজাটি খুলে দিল, তখন ইউনূস এবার সে সুযোগ ছেড়ে দেবেন, সে প্রশ্ন পাগল এবং শিশু ছাড়া আর কেউ বিশ্বাস করে বা করতে পারবেন সেই প্রশ্ন? কিন্তু বাংলাদেশের রাজনীতিতে এখন প্রশ্ন করার সাহস কারণেই। এই প্রশ্ন তোলার সাহস ছিল শেখ হাসিনার বাংলাদেশে, মানে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে সরিয়ে দেওয়ার মতো এটাও শেষ হয়ে গেছে, এই প্রশ্ন করার ক্ষমতাটা, প্রশ্ন করার অধিকারটা। এখন যদি বেগম জিয়াকে এই জীবন মৃত অবস্থায় দেশ থেকে একবার বের করে দেওয়া হয় এবং তারেক রহমানও যদি তার না বলার মতো কারণে দেশে আসতে না পারেন, তাহলে কোনোভাবেই আপনি বিশ্বাস করেন যে বাংলাদেশে বিএনপি রাজনীতি আর জিন্দা থাকবে? ওসমান হাদি নামে এক হঠাৎ হওয়া রাজনৈতিক নেতাও বলেছেন যে খালেদা জিয়ার মৃত্যুর সঙ্গে সঙ্গে বিএনপির রাজনীতিও শেষ হয়ে যাবে। এখনো বিএনপি যেটুকু না, সেটা বিএনপির বেগম জিয়ার নামে। বেগম জিয়ার মৃত্যুর সাথে সাথে বাংলাদেশ থেকে কিন্তু বিএনপি নাই হয়ে যাবে। আপনারা তাকে সাহসী বলবেন, মানে হাদিকে সাহসী বলছেন তো, নাকি অতি পাকা বলছেন? আমার বিশ্বাস যে বেগম জিয়ার মৃত্যুর বিষয়টি নিয়ে এতগুলো রাজনীতি না করলেও হয়তো শেষ পর্যন্ত বিএনপি তার সমর্থকদের সামনে মুখটা রক্ষা করতে পারত। কিন্তু এত নাটক করে, এত সাসপেন্স তৈরি করে এবং এত ঘটনা ঘটিয়ে শেষ পর্যন্ত তারেক রহমানের না ফিরতে পারাটা এবং বেগম জিয়াকে এভাবে শেষ অবস্থায় দেশ থেকে বের করে দেওয়াটা যে একটা ভয়ঙ্কর এবং ফ্লপ নাটক হলো, এবং এই নাটকের শেষে বা অন্তে অত্যন্ত নেতিবাচক কিছু ছাড়া আর যে কিছুই হবে না, সে কথাটা হাদির মতো করে আমি বলতে পারছি না। এখন সবচেয়ে বড় এবং যৌক্তিক প্রশ্নটি দেখা দেবে তারেক রহমানকে নিয়ে, যাকে সকলেই বিএনপির ভবিষ্যৎ কাণ্ডারি হিসেবে দেখছেন। তারেক রহমান কেন তার মায়ের এই মৃত্যু পথযাত্রী অবস্থার দোহাই দিয়েও দেশে ফিরলেন না, এই প্রশ্ন তুলছেন সবাই। আগের ভিডিওতে বলেছিলাম যে তিনি হয়তো ফিরছেন না কারণ দেশে ফিরলেই তাকে হত্যা করার চেষ্টা হবে এবং দায় চাপানো হবে আওয়ামী লীগের উপর। কিন্তু সেটা কি কোনো কারণ হতে পারে বলেন একজন রাজনৈতিক নেতার জন্য, প্রকৃত রাজনৈতিক নেতার জন্য? শেখ হাসিনাকে অন্তত 20 বার হত্যার চেষ্টা করা হয়েছে, কিন্তু তিনি তো দেশে ফিরেছেন। বারবার বিদেশে থাকার সুযোগ থাকার পরেও তিনি দেশে ফিরেছেন, এখনো তিনি ফেরার প্রস্তুতি নিচ্ছেন বলে তিনি নিজেই বলেন। আবার অন্যদিকে কেউ যদি মনে করেন যে ব্রিটেনে অ্যাসাইলাম নেওয়ার কারণে তিনি দেশে ফিরতে পারছেন না, কারণ দেশে ফিরলেই তার অ্যাসাইলাম বাতিল হয়ে যাবে। আচ্ছা, এই প্রশ্নটা কি আপনাদের মনে আসে না যে যে মানুষটা দেশে ফিরে যাওয়া মাত্র 2 মাসের মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারবেন, সেই মানুষটির আর অ্যাসাইলাম দরকার কি? তার কি আর যুক্তরাজ্যে ফিরে আসার প্রয়োজন আছে? প্রধানমন্ত্রী হলে তো তিনি এমনিতেই যুক্তরাজ্যে এমনিতেই যাওয়া আসা করতে পারবেন। যদি না থাকে,
যদি যুক্তরাজ্যে ফিরে যাওয়া আসার এই সুযোগ, প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ থাকার পরেও তিনি অ্যাসাইলামের তোয়াক্কা কেন করছেন বলেন তো? আবারও বললাম না যে বাংলাদেশের রাজনীতিতে আপনি এসব প্রশ্ন তুলতে পারবেন না। হ্যাঁ, পারবেন কেবল আওয়ামী লীগ আর শেখ হাসিনার ক্ষেত্রে। একই ঘটনা যদি আজ শেখ হাসিনার ক্ষেত্রে ঘটতো বা আওয়ামী লীগের ক্ষেত্রে ঘটতো, তাহলে দেখতেন প্রশ্ন বানিয়ে টেলিভিশন, টক শো আর ফেসবুক জাস্ট ভেসে যেত। যা হোক, তার মানে হচ্ছে কি, বেগম জিয়াকে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় বাংলাদেশ থেকে বের করা হলো। তিনি আর ফিরতে পারবেন কি পারবেন না, এটা সম্পূর্ণ নির্ভর করছে এখন সৃষ্টিকর্তার উপরে। যারা বিশ্বাসী তারা তার ফিরে আসার জন্য দোয়া করবেন নিশ্চয়ই, কিন্তু যারা প্রশ্ন তুলতে অভ্যস্ত তারা তো প্রশ্ন তুলবেনই যে একজন ভেন্টিলেশনে থাকা রোগীর ফিরে আসার সম্ভাবনা আসলে কতটুকু, এবং সঙ্গে সঙ্গে প্রশ্নকারীর মনে এই প্রশ্ন আসবে যে নিজের মাকে এই ভয়ঙ্কর কষ্টটা না দিয়ে ছেলে কেন দেশে ফিরে গেলেন না। মানে যখন ফিরলেই তিনি প্রধানমন্ত্রী হতে পারতেন, মাত্র 2 মাস বাকি আর প্রধানমন্ত্রী হওয়ার জন্য, তিনি কেন দেশমুখী হওয়ার সাহস দেখালেন না? তার মানে কি তাকে কোথাও থেকে বলা হয়েছে যে ফিরলেই শেষ, যতক্ষণ শ্বাস ততক্ষণ আস, বেঁচে থাকো বাবা যুক্তরাজ্যে, এরকম কেউ বলেছে তাকে? আমি জানি না, আমার জানা নেই, কিন্তু এই প্রশ্ন তো তুলতে হচ্ছে এবং অযৌক্তিক নয়। আমাকে এই প্রশ্নের জন্য আপনারা দোষারোপ করতে পারবেন না। এখন তাহলে সর্বশেষ প্রসঙ্গটি তুলি বা সর্বশেষ প্রশ্নটি তুলি। বেগম জিয়ার ফেরাটা যেমন অনিশ্চিত এবার বেরোনোর পরে, তেমনি তারেক রহমানের ফেরাটাও যে অসংখ্য ইফ আর বাট বা যদি কিন্তুর মধ্যে পড়লো, সেটা কি আপনাদের মনে হয়? হাদির কথা যদি সত্যি হয় যে বেগম জিয়া মারা গেলে বিএনপির রাজনীতিও শেষ, তাহলে সত্যি তো তারেক রহমানেরও আর দেশে ফেরা হবে না কোনোদিন, তাই না? তার মানে 2025 সালের 5 ডিসেম্বর কি বিএনপি নামক রাজনৈতিক দলটির সর্বশেষ আমলনামা আপডেট হতে যাচ্ছে? আর এর মধ্যে কিনা মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরো 36 জনের নমিনেশন ঘোষণা করলেন। নির্দয় আর নিষ্ঠুর বলবেন নাকি বাণিজ্যে বসতি লক্ষ্মী বলে প্রশংসা করবেন? বিষয়টি আপনাদের উপর ছেড়ে দিচ্ছি। যাই করুন, তারেক রহমান না ফিরলে নির্বাচন হবে কিনা, বেগম জিয়া যদি এর মধ্যে কিছু হয় তাহলে নির্বাচনের কি হবে, যখন এনসিপির মতো ক্ষমতাশালী কিংস পার্টির নেতা নাহিদ ইসলাম বলেছেন নির্বাচন পেছাতে হবে কারণ খালেদা জিয়া মরণাপন্ন। বেশ একটা রাজনৈতিক ঐক্যের সুর এখন সকল আওয়ামী বিরোধীদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে, কি বলেন? আর আদালতে তো রিট দায়ের হয়েছে নির্বাচন তফসিল না ঘোষণার জন্য, আর আসন সীমানা বদলানোর বিরুদ্ধে রিটও তো আগেই আদালতে বিচারাধীন। কেমনে কি হবে আপনারাই বলুন বা ভাবুন। যা কিছুই হোক, লাইফ সাপোর্টে থাকা অবস্থায় বিএনপি নেতা বেগম খালেদা জিয়াকে প্লেনে তুলে দেওয়া, যে কোনো কারণেই হোক তারেক রহমানের দেশে না ফেরা, এই সব কিছুতেই সবচেয়ে বেশি লাভবান কে বা কারা বলুন তো? আপনারা সবাই সেটা জানেন কিন্তু বলতে চান না, তাই তো? কিন্তু আমার কি ভাই, আমি তো বলে দেই যা কিছু বলার। সবচেয়ে বেশি ব্যক্তিগত লাভ ডক্টর মোহাম্মদ ইউনূসের। তিনি আরো ক্ষমতাবান হলেন কারণ তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা বেগম জিয়া যখন ছিলেন এবং অসুস্থ থাকলেও কিছু না কিছু প্রতিদ্বন্দ্বিতা ছিলই, তাই না? তিনি সুস্থ থাকুন আর অসুস্থ থাকুন, তার মানে বেঁচে থাকলে তো তিনি ডক্টর ইউনূসের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী। আর তারেক জিয়া যদি ফিরতে পারতেন তাহলে ইউনূস আর দেশের যে কোনো একটা শিশুর মধ্যে কোনো পার্থক্য থাকতো না। ইউনূসের ক্ষমতা ওই শিশুর মতো হয়ে যেত। ফলে ইউনূস হয়ে যাবেন আপাত উইনার বা সবচেয়ে বড় বিজয়ী এই তারেক জিয়ার না ফেরা এবং বেগম জিয়া যদি ফিরতে না পারেন বা বেগম জিয়াকে বাংলাদেশ থেকে বের করে দেওয়ার ফলে তিনি তার মাইনাস আওয়ামী লীগ মাইনাস বিএনপি তত্ত্বের উদযাপন করতে পারবেন। যেমন তার তিনি 3-0 না 3-0 নিয়ে করেন, দেশে বিদেশে নানা রকম উদযাপন করেন, শ্যাম্পেন টোস্ট করেন, সেরকম -2 নামে একটা প্রক্রিয়া শুরু করেছিল 1-11 তত্ত্বাবধায়ক সরকার, যাতে ইউনূস ছিলেন হচ্ছে প্রধান চরিত্র। 24 জুলাই সরকার তার শতভাগ বাস্তবায়ন সম্ভব করে দিল, তাই না? শেখ হাসিনাকে বিচারের নামে মাইনাস সম্পন্ন করলো, বাকি খালেদা জিয়া তাকে চিকিৎসার নামে বিদেশে পাঠিয়ে বা বিনা চিকিৎসায় তাকে মেরে ফেলে মাইনাস করে ফেললো। দেশ থেকে পরিবারতান্ত্রিক রাজনীতি নির্মূল করার যে ঘোষণা ইউনূস দিতেন সব সময়, তারা এর মাধ্যমে সফল হতে যাচ্ছেন মনে হয়। হাসিনা নেই, খালেদা নেই, জয় নেই, তারেক নেই, পুতুল নেই, এই নাইদের ভিড়ে আওয়ামী লীগ থাকলেও এটা আসলে নাই এরকম মনে করছেন সবাই। ফলে জঙ্গিদের একটা যে উত্থান বা
ক্ষমতা মানে পাওয়ার কথা, মানে গত 16 মাস ধরে আমরা দেখছি তাদের হাতে কি দেশের ক্ষমতা তুলে দেওয়ার আয়োজন হলো না, তাই না? হয়ে গেল তো। আমি মনে করি হ্যাঁ হলো, কিন্তু দেশের অনেক মানুষই বলতে শুরু করেছেন যে বিএনপিকে মাইনাস করা যত সহজ হলো, আওয়ামী লীগকে মাইনাস করাটা তত সহজ হবে না। সে দেখা যাক পরে কি হয়। কিন্তু এখন দলগতভাবে বেগম জিয়ার বিদেশে আসা আর তারেক রহমানের দেশে না ফেরায় জামায়াত ইসলামী হবে সবচেয়ে বড় উইনার বা বিজয়ী। এবার আর তাদের সরকার গঠন করা কেউ ঠেকাতে পারবে না। জামায়াতের যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এটিএম আজাহার তারেক জিয়াকে হাসতে হাসতে মানে উদ্দেশ্য করে বলেছেন, বিদেশে বসে দেশ চালাতে পারবেন না, দেশে আসেন, দেশে আসেন। কিন্তু আসলে তিনি জানতেন যে তারেক রহমান আসবেন না বা আসতে পারবেন না, তাই এরকম হাসাহাসি করছেন। তাকে আসতে দেওয়া হবে না। এবার জামায়াত ইসলামী দেশব্যাপী মিলাদ পড়াবে। ও হো ভাই, তারা তো আবার মিলাদে বিশ্বাস করে না। আপনারা জানেন তারা কিসে বিশ্বাস করে আর কিসে করে না। আবারও যেতে যেতে বলে যাই যে বেগম জিয়াকে এই অবস্থায় দেশের বাইরে নেওয়ার ফলটা যে বিএনপি নেতাকর্মী এবং দেশকে ভোগ করতে হবে একেবারে নিকট ভবিষ্যতে, সেটা আপনারা লিখে রাখতে পারেন। তারেক জিয়া ফিরুন কি না ফিরুন, বেগম জিয়াকে এভাবে মৃত্যু পথযাত্রী অবস্থায় দেশ ছাড়া করাটাই দেখবেন আগামী দিনের রাজনীতির সবচাইতে বড় নেতিবাচক ফল বয়ে আনবে। কার্মা বা কর্ম বলে একটা কথা আছে না, নিশ্চয়ই আপনারা কার্মা বা কর্মফলে বিশ্বাস করেন। যেমন কর্ম তেমন ফল। আজকে একটা ছোট আপডেট দেবো বলে আপনাদের সামনে এলাম। এটা কনফার্ম হয়েছে যে আজকে সন্ধ্যা বা রাতে ফেরার বা আগে, পুতিন দেশে ফেরার আগে রাতে 9টায় উনি দেশে ফিরছেন। তার আগে উনি দেখা করবেন 7টার সময় দ্রৌপদী মুর্মু, আমাদের রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে। তারপর আধ ঘন্টার জন্য উনি মিট করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। ওখান থেকে ডিরেক্টলি তিনি এয়ারপোর্ট চলে যাবেন। এয়ারপোর্ট থেকে 9টার সময় উনি ভারতের মাটি ছাড়বেন। এখন এর মধ্যে যে প্রোগ্রামগুলো আছে তার মধ্যে একটা জিনিস জানা গিয়েছে, কাল রাত্রিবেলা, কাল রাত্রে অনেক রাত আমি জেগেছিলাম। আমি সকালবেলা উঠে এই ভিডিওটা করে আমি একটু বেরোচ্ছি, কারণ আমার একটা মামলা রয়েছে, সে মামলাটা আমার অ্যাটেন্ড করতে হবে। মামলাটা করে ফিরে আসার পর, অ্যাটেন্ড করে ফিরে আসার পর আমি দ্বিতীয় ভিডিওটা করব যেখানে বাংলাদেশের সম্পর্কটা রয়েছে। আমি যেটা বলছিলাম না, এখানে বাংলাদেশের সম্পর্ক রয়েছেই রয়েছে, বাংলাদেশের সম্পর্ক রয়েছে। এবং বাংলাদেশ সম্পর্কে যে খবরটা পাওয়া যাচ্ছে সেটা আর একটু কনফার্ম করতে হবে যে চীনের এখানে একটা ইনভলভমেন্ট আছে। মানে চীন পাকিস্তানকে দিয়ে, টার্কিকে দিয়ে কিছু অস্ত্র, অর্থ পেছন দিক দিয়ে সাহায্য করার জন্য বাংলাদেশে পাঠানোর কথা চিন্তা করেছিল। যুদ্ধটা একবার শুরু হয়ে গেলে এই অস্ত্র আর এগুলো যেগুলো পাঠানো হয়েছে সেগুলো সমস্ত যে জায়গায় মজুত করা আছে সেই জায়গাগুলো সমস্ত পিন পয়েন্ট করে কেজিবি একদম দিয়ে গেছে, যেগুলো মোসাদের আমাদের রয়ের সঙ্গে পুরোপুরি মিলে গেছে 100%। মানে ওইখানকার তথ্য, ওদের গোয়েন্দা তথ্য এবং আমাদের গোয়েন্দা তথ্য 100% মিলে গেছে, যেখানে দেখা যাচ্ছে যে এই এই জায়গায় সমস্ত অস্ত্রগুলো মজুত করা আছে। সেই অস্ত্রগুলোর বলে কিন্তু এরা এত লাফালাফি করছে। আর এদের মধ্যে কিছু জিহাদি তৈরি হয়েছে যারা জিহাদ করার জন্য বিভিন্ন পথ দিয়ে ভারতবর্ষে ঢোকার চেষ্টা করছে। এখন সে বিষয়ে বিস্তারিত কথাবার্তা কি হয়েছে আমার জানতে একটু সময় লাগবে। তো যেহেতু আমি বেরোচ্ছি এবং শেখ হাসিনার কথাবার্তা কি হবে, কারণ 7টা থেকে দ্রৌপদী মুর্মুর সঙ্গে, আমাদের রাষ্ট্রপতি মহামান্য দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করার কথা তার 7টার থেকে 8টা অবধি। তারপর ওনার যেতে যাওয়ার সময় ওই গিয়ে আধ ঘন্টা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে উনি দেখা করবেন। দেখা করার পর উনি তারপর পালাম এয়ারবেস থেকে উনি যেখানে নেমেছিলেন আবার ওখান থেকে উনি দেশে ফিরবেন।
ফলে এই রাত্রিবেলা যে শেখ হাসিনার সঙ্গে যে কথাবার্তাগুলো হবে, সেই কথাবার্তাগুলো আমার জানতে একটু সময় লাগতে পারে, একটু মানে ডিটেলে জানতে গেলে। তবে বাংলাদেশের ব্যাপারটা আমি জেনে যাব। আমি কোর্ট থেকে ফিরে আসি, কোর্টেও আমি সারাক্ষণ তো ব্যস্ত থাকবো না, আমার তো হাজিরা দেওয়ার ব্যাপার। তো কোর্ট থেকে ফিরে এসে আমি সমস্ত কিছু আর কি টেলিফোনে আমি জোগাড় টোগাড় করে নেবো। আমি সন্ধ্যাবেলার ভিডিওতে আমি ওইগুলো আপনাদের দিয়ে দেবো। ওই সন্ধ্যাবেলার ভিডিওটা যদি একটু দেরি হয় আপনারা অপেক্ষা করবেন, কারণ যেহেতু কোর্ট থেকে আমি আসবো, এসে আমি খবরাখবর নিয়ে ভিডিওটা করে আপলোড করে তারপরে ছাড়তে গেলে যে সময়গুলো লাগে, হয়তো আমি মানে ভারতীয় সময় 6:30টার জায়গায় আমি হয়তো 7টায় ছাড়তে পারি। এই সময়টুকু আপনারা একটু অপেক্ষা করবেন আমার জন্য। আর সেই সময়তে আমি জানতে পারবো মানে বাংলাদেশের সম্পর্কে সম্পূর্ণ ব্যাপারটা জানতে পারবো, কি চক্রান্তটা হয়েছিল। চীন পেছন দিক দিয়ে কি চক্রান্তটা খেলছে, সামনে আমাদের বন্ধুত্বের হাত বাড়াচ্ছে বাজারটা পাওয়ার জন্য, কিন্তু পেছন দিক দিয়ে চীন চিরশত্রুই থাকবে। সেটা ওই জন্য বলেছিলাম রাশিয়া বিশ্বাস করে না, ভারতও বিশ্বাস করে না। চীনই, চীনের পরিবর্তন হবে না। তো সেক্ষেত্রে চীন কি কি করেছে এবং কি কি করতে চাইছিল, যেখানে সমস্ত লাইনগুলোকে কেটে দেওয়া হয়েছে, চীনের সমস্ত প্রচেষ্টাকে নষ্ট করে দেওয়া হয়েছে, এবং যেখানে যেখানে ওরা অস্ত্র মজুত করেছিল, কেজিবির এজেন্ট এবং আমাদের এজেন্সি দুজনেই কিন্তু মিলিয়ে রেখেছে যে এখানে দুজনেই এটাই ইনফরমেশনটা মিলে যাচ্ছে। ফলে আমাদের এখানে যে এইগুলোকে নিয়ে এখন রাশিয়ান একটা টিম থেকে, কেজিবির একটা টিম থেকে যাচ্ছে এইখানে, আর রয়ের একটা টিম, এরা দুজনে একসঙ্গে কাজ করবে। একসঙ্গে কাজ করে আগে যেটা ঠিক করা হয়েছিল, হয়তো ছোটখাটো দিয়ে হয়তো বাংলাদেশটাকে সামলে দেওয়া যাবে। এখন দেখা যাচ্ছে যে বাংলাদেশ এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যেখান থেকে বাংলাদেশকে ফিরিয়ে আনা খুব মুশকিল। ফলে এবার যে আঘাতটা আসবে, খুব শিগগিরই হয়তো আঘাতটা আসবে, হয়তো পুতিন যাওয়ার আগেও, পুতিন যাওয়ার পরেই হয়তো এই আঘাতটা আসবে। কিন্তু তার আগে মানে এই সমস্ত ঘর গোছানোর ব্যাপারগুলো এরা দুটো দেশ মিলে, দুটো দেশের গোয়েন্দা সংস্থা মিলে এগুলোকে ঠিক করবে। ঠিক করে তারপরেতে বাকি খবর কি হয়, এই খবরটুকু পাওয়া গেছে কাল রাত অব্দি, বাকি খবরটা কি হয় বাংলাদেশ নিয়ে, সেই খবরটা আমি জানতে পারবো রাত্রিবেলাতে। মানে আমি ফিরে আসার পর আমি আপনাদের জানাতে পারবো রাত্রিবেলাতে। আর শেখ হাসিনার সঙ্গে দেখা যখন হবে, সেটা হয়তো 8টার পরে, 8টা, 8:15 নাগাদ দেখা করে উনি 8 ঘন্টা কথা বলবেন, যেটা শিডিউল আছে। 8 ঘন্টা কথা বলে এবার উনি সোজা পালামিয়া বেসের দিকে চলে যাবেন, যেখান থেকে উনি ফ্লাইট ধরবেন। তো ওই সময়টুকুর জন্য আপনারা একটু অপেক্ষা করবেন। ওখানে আমি যতটা পারবো আমি কোর্ট থেকেও টেলিফোন দেবো, আমি কোর্ট থেকেও চেষ্টা করবো বাইরে এ করে যে খবর গুলো জোগাড় করা, বাংলাদেশের কোন কোন অংশ কি কি ব্যাপারে এর মধ্যে জড়িয়ে রয়েছে। নইলে এত তড়িঘড়ি পুতিন আসতেন না। পুতিন এটাই বলতে এসছেন যে এর পেছনে চীনের এই চক্রান্ত রয়েছে, দেখুন এই হচ্ছে আমাদের ইন্টেলিজেন্স রিপোর্ট, আপনাদের ইন্টেলিজেন্স রিপোর্ট আনুন, আর দুটোকে মেলান, দুটোকে মিলিয়ে দেখা যাচ্ছে ঠিক আছে। তাহলে এটা হচ্ছে একদম কনফার্ম খবর। ওই জন্য উনি তাড়াতাড়ি এসছেন, কোনো ডিপ্লোম্যাটিক চ্যানেলে উনি কোনো বার্তা পাঠাননি। উনি তাড়াতাড়ি এসে উনি সমস্ত কিছু বলে টলে গেছেন, আলোচনা করে গেছেন। এবার রাশিয়ার রোল কি হবে এই যুদ্ধে, বাংলাদেশ যুদ্ধে রাশিয়ার রোল কি হবে এবং ভারতের রোল কি হবে, রেসিপ্রোকাল একটা ব্যাপার আছে না। এখন ভারতের মাটিও রাশিয়ার ব্যবহার করতে পারবে, রাশিয়ার মাটি ভারতও ব্যবহার করবে। আর একটা কথা শোনা যাচ্ছে
রাশিয়ার ওপরে আঘাত মানে ভারতের ওপরে আঘাত, আর ভারতের ওপরে আঘাত মানে রাশিয়ার ওপরে আঘাত, এরকম একটা চুক্তি আজকে হায়দ্রাবাদ হাউসে এই 1:30টার সময় এখন একটা হবে। যে চুক্তিগুলো হবে তার মধ্যে একটা, যেটা আগেই বলে দিয়েছে আমরা বাইরে প্রকাশ করব না এই চুক্তি। এখন তারপরে একটা বিজনেস মিটিং হবে, সেখানে নানান রকম সইসাবর হবে। ইতিমধ্যে আমাদের বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়াল তাদের বাণিজ্য সমস্ত প্রতিনিধি দলের সঙ্গে মিট করেছেন, এবং পীযূষ গোয়াল তিনি একটা টুইট করে জানিয়ে দিয়েছেন যে আমাদের মধ্যে খুব ভালো সম্পর্কের মধ্যে দিয়ে একটা আলাপ আলোচনার মধ্যে দিয়ে আমরা বাণিজ্য করে নিয়েছি, সে টুইটারে উনি লিখেছেন। তো সমস্ত ব্যাপারটা নিয়ে আমি সন্ধ্যেবেলা একটা ডিটেল ভিডিও করব। এখন এইটুকু আপডেট আপনার জানাবার জন্য এলাম যে আজকে আমি যেটা বলেছিলাম আমার খবর পাকা ছিল। আজকে দেশে ফেরার আগে শেখ হাসিনার সঙ্গে দেখা করে তার সঙ্গে কুশল বিনিময় করে, নিশ্চয়ই কোনো রকম ব্যাপারটা আবার আছে, খবরটা পেতে হয়তো আমার হয়তো আগামীকাল হবে, কিন্তু খবর আমি পাবো আগামীকাল হয়তো হবে। কিন্তু আজকে মিটিংটা কখন হবে সেটার উপর নির্ভর করছে যে খবরটা কি হবে না হবে। তবে বাংলাদেশ নিয়ে ইস্যু নিয়ে একটা বড় খবর কিছু আছে, আপনারা সন্ধ্যেবেলা আমার জন্য অপেক্ষা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।